মানে পশ্চিমা গণমাধ্যমের সকলেই ছিল, কারণ ওটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব। এবং সেখানে পরবর্তীকালে আমরা দেখলাম রয়টার্স, সিএনএন সবাই এটা কভার করেছে। সুতরাং তারা কেউ এই প্রশ্নটা বাংলাদেশের কিছু অর্বাচীন লোক ছাড়া আর কেউ প্রশ্ন বলেনি যে এটা এআই এর মাধ্যমে হচ্ছে। এবং বুঝলেও বুঝতে পারবেন যে যখন বাংলাদেশেরই এক মহিলা সাংবাদিক, যিনি যুক্তরাষ্ট্র থেকে এসেছিলেন এটা কভার করতে, তিনি প্রশ্ন করছিলেন ফিরে যাওয়ার প্রশ্নের ব্যাপারে, তখন সজীব ওয়াজেদ জয় বলছিলেন যে বোধহয় নেত্রী বোধহয় চলে গেছেন, তাহলে এখন প্রশ্ন উত্তরটা আমি দিই। উনি বলেন না না, আই এম ভেরি মাচ হিয়ার, আই ওয়ান্ট টু আনসার দিস। এন্ড এআই কে এতটা ম্যানিপুলেট করে করাটা, এটা যারা করেন তারা জানেন আর কি, তারা বলতে পারবেন। কিন্তু কেউ ওখানে এই প্রশ্নটা তোলেনি, যারা উপস্থিত ছিল তারা সকলেই যে খুব শেখ হাসিনা বা আওয়ামী লীগের ভক্ত এমনও নয়। তো তারাও যখন প্রশ্ন তোলেনি, আর বাকিদের প্রশ্ন তোলাটা তো অর্থহীন। প্রশ্নটা হচ্ছে যে এইটা বলার উদ্দেশ্য কারণ হচ্ছে যে মানে যদি গুরুত্ব, সব থেকে বেশি গুরুত্ব কে দিয়েছে বলুন তো? সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এরপরে একটা স্টেটমেন্ট জারি করেছে। স্টেটমেন্টটা নিয়ম অনুসারে কোন স্টেটের বিরুদ্ধে যদি বলতে হয় তাহলে সেটা ভিয়েনা প্রোটোকল অনুসারে সেই সরকারকে জানাতে হয়। সেটা না জানিয়ে তারা প্রেস বিবৃতি দিয়েছেন এবং ফেসবুকে দিয়ে দিয়েছেন। তো তারা তো পুরোটা শুনেছেন, ফলে তাদের জন্য তো এটা একটা বড় বিষয়। দ্বিতীয়ত আর একটা ব্যাপার বলা ভালো, যে সেই স্টেটমেন্টটা আমি দেখলাম প্রত্যেক সাংবাদিকরাই পেয়েছেন, বাংলাদেশের সাংবাদিকরাও পেয়েছেন, 9 বার ওটা এডিট করতে হয়েছে। তারপরে পরিশেষে এমন একটা ভাষা প্রয়োগ করে পররাষ্ট্র মন্ত্রণালয় স্টেটমেন্ট ইস্যু করেছে, এটা সম্পূর্ণ অকূটনৈতিক ভাষা। এবং যিনি করেছেন, এবং আমি নিশ্চিত যে এটা ডক্টর খলিলুর রহমান করেননি, কারণ তিনি এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করতে পারেন না। মাফিয়া টফিয়া ইত্যাদি ভাষাতে লেখা আছে, সেটা আমি জানি না এক ভদ্রলোক করে থাকতে পারেন, আমি সেটাও জানি না। যিনি 2007-8 সালে আওয়ামী লীগে আসতে চাইছিলেন, কিন্তু আসতে পারেননি বলে তার যে মনের বেদনা, ফলে তারেক রহমানের সঙ্গে সম্পর্ক হয়ে তারেক রহমানের একটা ইংরেজি জানা একজন লোক দরকার ছিল, ফলে তিনি সেখানে ঢুকে পড়েছেন। তারপরে তার থেকে তিনি সব থেকে বেশি, তিনি হলেন আওয়ামী লীগ বিরোধী, এবং এতটাই উগ্র বিরোধী তিনি যে একটা পররাষ্ট্র উপদেষ্টা। কেন উপদেষ্টা? তিনি মন্ত্রী হননি কেন, কেন জানেন? তিনি উপদেষ্টা হচ্ছেন এই কারণে যে তার যে ব্রিটিশ পাসপোর্টটা জমা দিয়ে দিতে হবে, সেটার ভরসা নেই, কবে আবার গদি উল্টে যাবে তখন ফিরে যেতে হবে ব্রিটেনে, না? সেই জন্য তিনি উপদেষ্টা। উপদেষ্টা যারা হন তারা কেউ পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট নেন না, কারণ কূটনৈতিক পাসপোর্ট নিতে গেলে ওই অরিজিনাল পাসপোর্টটাকে জমা দিয়ে দিতে হবে, বুঝেছেন? তো এই তো হচ্ছে অবস্থা, যেটা আমি জানি না যে এটাকে নিয়ে কেন এত অযথা, মানে হঠাৎ দুই দেশের সম্পর্কের মধ্যে শেখ হাসিনাটা একটা ব্যাপার কেন হতে যাবে? এটা কি দুই দেশের সম্পর্কটা ভালো বা মন্দ নির্ভর করবে শেখ হাসিনাকে কেন্দ্র করে? ওরা নিজেরাই তো মেনে নিচ্ছে শেখ হাসিনা একটা ফ্যাক্টর, তাই না? এর বাইরেও তো দ্বিপাক্ষিক সম্পর্ক হতে পারে, তাই না? আপনারা জানেন ভালো করে। পরের দিনই হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করতে গিয়েছিলেন জ্বালানি মন্ত্রী, তিনি বলেছেন আমাদের বাঁচান, আমাদের খুব ক্রাইসিস, গ্যাসের সংকট, ফলে আপনি ডিজেল যদি না দেন, বাড়তি দিচ্ছেন ভালো, কিন্তু আরো বাড়তি না দিলে কে বা কারা যেন লিখছে দেখলাম, বড় বড় কাগজ নাকি তারা, মিনিমাম কোনো কূটনৈতিক ধ্যান ধারণা নেই, কারণ তার রাজনৈতিক উদ্দেশ্যে যদি কপি লিখেন তাহলে তো বাকিটা তাদের করা যাবে না। ফলে তারা লিখছেন সম্পর্ক নাকি বিরাট উত্তেজনাময়, এত উত্তেজনাময় যে ডিজেল চেয়ে বসছে, তাই না? তা তো বলতে পারতেন ভারত থেকে ডিজেল নেবো না, তাই না? এত সম্পর্ক। সাংবাদিকরা আপনাকে একটা জিনিস দেখায়, তাহলে ওনারা একটু পরিষ্কার হবেন। এই যে দেখেন আমাদের সালাউদ্দিন সাহেব, যাকে আপনারা ভারত দীর্ঘ প্রায় 7 বছর শিলংয়ে রেখেছিলেন, তিনি বলছেন হাসিনা কার্ড খেলবেন আবার সুসম্পর্ক চাইবেন, তা হতে পারে না। না, উনি তো রয়ের তত্ত্বাবধানে ছিলেন। আমরা মনে করি উনি বাংলাদেশে রয়ের একজন ঘনিষ্ঠ বন্ধু, সুতরাং তাকে এই ধরনের কথা তো বলতেই হবে, না তার চাকরি চলে যেতে পারে। 9 বছর তিনি কোথাও খারাপ ছিলেন তা নয়, বেশ কিছু ভারতীয় সাংবাদিক তার সঙ্গে দেখাও করেছিলেন তিনি যেখানে ছিলেন।
ফলে তিনি হাসিনা কার্ড খেলবেন না, সুসম্পর্ক চাইবেন, মানে তো কিছু, আমি সেটাই বলতে চাইছি যে আপনাদের গোটা সম্পর্কটা নির্ভর করছে হাসিনা কেন্দ্রিক। হাসিনা ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হয়, তো ডিজেলটা নেবেন তো সেই যেখানে হাসিনা আছে সেখান থেকেই নেবেন তো। তো সেটার জন্য অসুবিধা হচ্ছে না, সেটা কেন নিতে আপনি সেটার জন্য কেন চাইছেন? বলে দিন নেবো না, তাই না? আমি তো শুনেছি আগামী সোমবার দিন দীনেশ ত্রিবেদী সময় পেয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। তিনি হয়তো তার দিক থেকে কিন্তু অনুযোগ করতেই পারেন, খুব স্বাভাবিক। কিন্তু মূল বিষয়টা হচ্ছে সেই দিন যে সাক্ষাৎ হবে তাতে হয়তো সকলেই জানতে পারবে যে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যে আমন্ত্রিত, তারা সেখানে আসছেন কি আসছেন না, এবং না আসলে তাদের ক্ষতি হবে, এটা তাদের বোঝা উচিত। তাদেরকে আমি দেখেছি বাংলাদেশের একটা কাগজ লিখেছে যে যাওয়া উচিত। হ্যাঁ, পরের প্রশ্ন। দাদা, এখন পরের যে প্রশ্নটা, এটা খুব ইন্টারেস্টিং। এই ভদ্রলোককে হয়তো আপনি চেনেন, ফারহাদ মাঝার নাম, তাত্ত্বিক নেতা। উনি বলছেন যে 24 জুলাই আগস্টের যে আন্দোলন, সেটা সেফ হাউস ছিল, যুক্তরাষ্ট্র নিজে পরিচালনা করতে একটা সেফ হাউস। সেইখানে এই যে জুলাই আগস্টের সন্ত্রাসীগুলোকে নিয়ে ওরা রাখতো, মগজ ধোলাই করতো। তাহলে এতদিন আমরা যে বলেছিলাম যে এটা যুক্তরাষ্ট্রের তৈরি করা, পাকিস্তানের আইএসআই নিয়ন্ত্রিত, তার কি প্রমাণ কি উনি দিচ্ছেন? কারণ উনি কিন্তু বিশাল তাত্ত্বিক নেতা, উনি কিন্তু ওই সময় খুব অ্যাগ্রেসিভ ছিলেন। হঠাৎ ওনার কি হলো যে উনি আমেরিকার বিরুদ্ধে তার বলা শুরু কথা করলেন? তো, এবং তার অ্যাগ্রেসিভ ছিলেন, এবং তার কথা তো সেখানকার ছাত্ররা শুনতো, এবং তার স্ত্রী সম্ভবত ইউনুস সরকারের একজন উপদেষ্টাও হয়েছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা। যিনি ভারতে মাছ পাঠাতে খুব অসুবিধা হচ্ছিল তার, ভারতে জি, জি। ইলিশ মাছ পাঠাতে গিয়ে তাই নানা রকম প্রশ্ন তুলেছিলেন আর কি। তিনি আবার সংসদে মহিলা কোটারও বিরোধী, মহিলা হয়ে মহিলা কোটার বিরোধী। এ অদ্ভুত ধরনের আদর্শ। কিন্তু তার যে স্বামী, যিনি যার কথা বললে ফারাদ মাজার, তিনি একজন তাত্ত্বিক নেতা। তিনি মার্ক্সবাদেও বিশ্বাস করতেন এক সময়, পরবর্তীকালে তিনি এমনই মার্ক্সবাদে বিশ্বাসী হলেন যে তিনি বঙ্গবন্ধুর যে ধর্মনিরপেক্ষত যে সংবিধান, তার বিরুদ্ধে তার বই বেরোলো। এবং তিনি বলছিলেন অন্য একটা ইন্টারভিউতে, তার বই নাকি হু হু করে কাটতি বেড়ে গিয়েছিল। ফলে তার থেকে বুঝতে পারছিলাম যে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হতে পারে। এবং তার কথা তিনি পরবর্তীকালে, আমার মনে হয়েছে তিনি তো ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি অতীত কিন্তু তার কিন্তু আমেরিকা থেকে, আমি জানি না কেন আমেরিকা বিরোধী এত কথা বলছেন। তিনি পড়াশোনা কিন্তু আমেরিকা থেকেই করেছেন, সেখান থেকেই ফিরে এসছেন। যারা এই ধরনের কথা বলছেন বা বিপ্লব করছেন বা করেছেন, অধিকাংশের ব্যাকগ্রাউন্ডই হচ্ছে আমেরিকা। তো এখন কোনো কারণে আমেরিকা তাকে আর প্রয়োজন মনে করছে না, কাজ হয়ে গেছে, মিটে গেছে, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ফলে তিনি সেই কারণে হয়তো ক্ষুব্ধ। এখন সেই জন্য যা সত্য জানতেন সেগুলো ধীরে ধীরে এখন প্রকাশ করে ফাঁস করে দিচ্ছেন। এটা তো সকলেই জানে যে এটা ডিপ স্টেটের খেলাধুলো এবং মার্কিন দূতাবাস, অন্য কাউকে তো এবার বলার দরকার নেই। প্রথমত মোহাম্মদ ইউনূস বলেছিলেন এটা একটা মেটিকুলাস ডিজাইন, আর ফরহাদ মাজার এতদিন পর স্বীকার করলেন যে আমেরিকান দূতাবাস থেকেই সবটা কলকাঠি নাড়া হয়েছে। ভালো, তাহলে তো তারাই বলছেন যখন, তখন তো আর বোঝাই যাচ্ছে যে বিএনপি তো একটা উপলক্ষ মাত্র ছিল, তাই না? দাদা, আমার হ্যাঁ, কিছু সূচিবায়ু আছে, আপনি সূচিবায়ুটা বুঝেন কিনা জানি না, মানে পরিস্থিতিটা যদি বুঝাই তাহলে হয়তো বুঝবেন। যেমন আমি, আমার বিছনার চাদর প্রতিদিন চেঞ্জ করতে হয়, বালিশের কাভার প্রতিদিন চেঞ্জ করতে হয়, শোয়ার আগে বিছনা আমাকে ঝাড়ু দিতে হবে, যতই পরিষ্কার থাকুক, সূচিবায়ুরও। তা এই জন্য আমি সবকিছুতেই সন্দেহপ্রবণ। 5ই আগস্ট, আজ থেকে প্রায় মনে হয় 7-8 বছর আগে, আপনার কাশ্মীর থেকে 370 লাগু করেছিল। স্মরণ আছে নিশ্চয়ই, এটা আপনার দেশেরই, ভারত সরকার। 2024-এর প্রত্যাহার 5ই করতে আগস্ট, হবে। 2024-এর 5ই আগস্ট আইএসআই আমেরিকা একজোট হয়ে আওয়ামী লীগ সরকারকে ফেলেছিল। আবার এই 5ই আগস্ট 2 বছর পরে শেখ হাসিনা ওই দিনই প্রেস কনফারেন্সে এসে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া, কথা বলা, তিনটাকে যদি একই লাইনে মিলে, কিছু কি মিলানো যাচ্ছে কি? কেন বারবার 5ই আগস্ট? কাকতালীয় নয়। না, প্রথম কথা হচ্ছে যে পাকিস্তান তো কখনোই তাদের এই দুঃখ তো ভোলেনি যে পাকিস্তান যেটা পশ্চিম এবং পূর্ব ছিল, পূর্বটা যে বিচ্ছিন্ন হয়ে একটা স্বাধীন রাষ্ট্র হবে, সেটা তো তারা চায়নি খুব স্বাভাবিকভাবে। দ্বিতীয়ত তাদেরও কাশ্মীরের প্রতি তো একটা আগ্রহ বা
রয়েছে আর কি। ফলে সেই বিষয়টা নিয়ে ওই দিন যে 370 দ্বারা যেটা প্রত্যাহৃত হয়েছিল সেদিনটা কাটতে, কিন্তু একইভাবে ওই দিনটা আবার শেখ কামালের জন্মদিন। কারণ ওই দিন ফরেন প্রেস ক্লাবের অনুষ্ঠানের পরে শেখ হাসিনা তার শেখ কামালের জন্মদিন উপলক্ষে অন্য একটা প্রোগ্রামে গিয়েছিলেন। তো অনেক ক্ষেত্রে দিনটা খুবই গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যেহেতু তিনি জানেন যে 5ই আগস্ট তার ওই সেখানে ওই গণভবনে জাদুঘর উদ্বোধন হবে এবং সেখানে আবার ইউনূসের আবির্ভাব ঘটবে, এবং সেখানে দুর্ভাগ্যজনকভাবে দুটো অনুষ্ঠানের তুলনা করলেই বোঝা যায় যে ফরেন প্রেস ক্লাবে সুশৃঙ্খল ভাবে এত সাংবাদিক উপস্থিত ছিলেন, সেই হলে জায়গা হয়নি। ফলে তারা তাদের প্রাঙ্গণে আলাদা টিভি বসিয়ে সেখানে বসার ব্যবস্থা করেছিলেন, যাতে যারা সরাসরি আসতে পারছেন না ভেতরে হলে তারা বাইরে বসে যদি দেখতে পান, সেটাও তারা দেখেছেন। এতটাই সুশৃঙ্খল ছিল। আর যে অনুষ্ঠানটা আমরা দেখলাম, এখানে রাষ্ট্রপতিকে বলতে হচ্ছে যে আপনারা এরকম অসভ্যতা করবেন না, শৃঙ্খলা মেনে চলুন, সে ঠিক যেমন মানে যে ধরনের হট্টগোল হয়েছে তাতে সমস্ত রাষ্ট্রদূতেরা, হাই কমিশনাররা ওই প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। সেই ভিডিওটা সবাই দেখেছে। ফলে একটা টোটাল যে নৈরাজ্য মধ্যে এখনো বাংলাদেশ, তার একটা বড় প্রমাণ হচ্ছে সাকিব সেদিন ওই প্রোগ্রামে যোগ দিয়েছিল বলে তার বাড়ি ভাঙচুর করা হলো, শুধু এবং সাকিব না, তার নওফেলের বাড়িও ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ বলছি তো। এখন যদিও সাকিব খুব চমৎকার রিয়াকশন দিয়েছে, সে বলছে আমি বাড়িটা আসলে ভেঙে নতুন করে তৈরি করতে চাইছিলাম, তো ভাঙারও তো একটা খরচ আছে, ফলে ওরা ভেঙে দিয়েছে, আমার খরচটা বাঁচিয়ে দিয়েছে, সেটা বলছে সাকিব। তো পরে এটাও বলেছে সে বাংলাদেশে ফিরতে চায়, সব বিচারের সম্মুখীন হতে চায়, কিন্তু তার নিরাপত্তা প্রয়োজন। আর নওফেলেরও চট্টগ্রাম বাড়িতে বারবার ওই বাড়িতে হামলা হয়, বারবার হয়, এবারও হয়েছে। কারণ ওই বাড়িটা হচ্ছে যে চট্টগ্রাম, যেখানে জামায়াত এবং এদের যে জমায়েত, সেই জায়গায় একটা বাতিঘরের মতো, মুক্তিযুদ্ধের আদর্শের বাতিঘর মতো ওই বাড়িটা কাজ করে। ফলে সেটা তো একটা আদর্শগত লড়াই, সেই কারণে নওফেলের বাড়ি আক্রান্ত হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এটা প্রমাণ করে যে সেই যে ইউনূসের সময় যে মব কালচার, যেটার নিন্দা বিএনপিও করত, আজকে কিন্তু দেখা যাচ্ছে সেই মব কালচারটা অব্যাহত। শিল্পপতিদের ওপর চাঁদাবাজি অব্যাহত। তাদের যদি তারা চাঁদা না দেন, তাদের কারখানা, শিল্প সংস্থা তাদের খুলতে দেওয়া হবে না, কাজ করতে দেওয়া হবে না। আমি নাম বলছি না, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে জানি এই সমস্ত শিল্পগোষ্ঠীর ওপরে কি ধরনের হামলা চলছে। ফলে গোটা দেশের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দেওয়া হচ্ছে। তাই রাসেল। দাদা, অনেকের আজকে কোশ্চেন ছিল, অনেকে SMS ও করেছে এর আগে, যার কারণে আমাকে একটু অন্য জায়গায় যেতে হচ্ছে। সেটা হচ্ছে যে ওরা সবাই জানতে চাচ্ছে আপনার কাছ থেকে যে পাকিস্তানে একটা সমস্যা। ওরা বলতেছে পাকিস্তানে আসিফ মনির সম্ভবত ক্ষমতা নিয়ে নিচ্ছে, পাকিস্তানে কি রেজিম চেঞ্জের কোনো ইয়ে হচ্ছে কিনা, এর পরপরই আবার বাংলাদেশেও এটার কোনো প্রতিক্রিয়া হয় কিনা। না, বাংলাদেশে প্রতিক্রিয়া বলতে আমি তো যেটা শুনেছিলাম প্রথমে, সেটা আমি বলেও ছিলাম প্রকাশ্যে, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যেরকম পদত্যাগ করতে বলা হলো, বিদেশ ছেড়ে সিঙ্গাপুরে চলে গেছেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকেও নাকি সরিয়ে দেওয়া হতে পারে। সেই জন্য তিনি উগ্র জামায়াতপন্থী হতে চাইছেন, যিনি ছিলেন বরাবরই জামায়াতপন্থী, এখন তো চেহারাই বদলে ফেলেছেন, দাড়ি টাড়ি রেখে মৌলানা টাইপের হয়ে উঠছেন। সেই সেনাপ্রধান তিনিও এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে, সেনাপ্রধান নিজে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে তার কোনো ঘনিষ্ঠ আত্মীয়র অসুস্থতার কারণে সব পরিবারের সকলকে নিয়ে তিনি কিন্তু চলে গেছেন সিঙ্গাপুরে। হয়তো তিনি ফিরে আসবেন, আশা করা যায়। মানে এতটাই তার আত্মীয়ের প্রতি এতটাই। সিঙ্গাপুর একটা হচ্ছে বলা যেতে পারে দ্বিতীয় ডিপ স্টেট, যেখানে প্রচুর নেপথ্যে বা ট্র্যাক্টর মাধ্যমে প্রচুর কিছু আলোচনা হয়ে থাকে, যেগুলো অনেক ক্ষেত্রে
রেজিম চেঞ্জ বা আমেরিকার স্বার্থ সংক্রান্ত বিষয়ে এখানে অনেক সিদ্ধান্ত হয়ে থাকে। এখন সেটা এখনো আমার কাছে কোনো খবর নেই, আমি জানি না। তবে আসিফ মনির যেরকম ওয়াশিংটনের খুব ঘনিষ্ঠ ব্যক্তি, ওয়াকারুজ্জামানও ওয়াশিংটনের ঘনিষ্ঠ ছিলেন, এবং তাকে যদিও আমেরিকা কখনোই সবসময় প্রকাশ্যে কোনো সেনা শাসন পছন্দ করে না, তারা চায় কোনো না কোনো ভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক, তার আড়ালে সেনা থাকুক। এখন ফলে সেনা অভ্যুত্থান এরকম কিছু ঘটবে কিনা, ঘটলেও সেটা আমেরিকা চাইবে কিনা, সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে এটা ঘটনা যে ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎটা কিছুদিনের মধ্যেই নির্ধারিত হতে চলেছে। হয় তিনি তো এমনি আগামী বছর তার অবসর নেওয়ার কথা। অবসর নিয়ে কি করবেন? অবসর নিয়ে কি তিনি অন্য কোনো ভূমিকায় আসতে পারেন? সেক্ষেত্রে ওয়াশিংটনের একটা সবুজ সংকেত প্রয়োজন। হয়তো সেটা সিঙ্গাপুরে আলোচনা চলছে, সেটা এখনো প্রকাশ্যে আসেনি। সেটা এলে তখন হয়তো জানা যেতে পারে। দাদা, এই যে ওই দিন 5 তারিখের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি যতটুকু জানি যে আপনারা সাংবাদিকরা এরপর প্রায় 2-3 ঘন্টা ওখানে বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করছেন, বিদেশি সাংবাদিক আপনারা সব। 5 তারিখের এই প্রেস কনফারেন্সের পরে আন্তর্জাতিক মিডিয়ার যারা উপস্থিত ছিলেন ওদের মনোভাব কি বুঝতে পারলেন আপনি? ওদের মনোভাব হচ্ছে ওরা ন্যাচারালি খুবই অভিভূত যে শেখ হাসিনা তার পক্ষে যতগুলো সম্ভব প্রশ্নের তিনি জবাব দিয়েছেন। সে পছন্দ হোক না হোক, কিন্তু সেইটাকে তারা তার গুরুত্ব দিয়ে তারা প্রকাশ করেছেন। ভারতের জাতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে, অন্যত্রও প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত হয়েছে, পশ্চিমা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এবং তারা হয়তো অনেকে আরেকটু সাংবাদিক সুলভ আগ্রহের কারণে তারা জানতে চাইছিলেন যে তিনি কবে ঠিক যাবেন। সেই প্রশ্নটার উত্তর সরাসরি তো শেখ হাসিনা দেননি। তিনি বলেছেন বিজয়ের মাস, সব যাবে। এইটুকু ছাড়া আর কোনো আক্ষেপ আমি ওটা দেখিনি। তার কারণ হচ্ছে, যেটা একজন যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের ওপরে ক্ষমা চাইবেন কিনা, তো তার উপরে সজীব ওয়াজেদ জয় যে জবাব দিয়েছেন, সে জবাবের তো তাতে মনে হয়নি যে সে জবাবের উপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে। কারণ জয় বলেছেন যে আওয়ামী লীগের আমলের হত্যাকাণ্ডগুলো হচ্ছে হত্যা, আর আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে হত্যাকাণ্ড হলো, যে পুলিশরা মারা গেল, তাদের হত্যাকাণ্ডটা হত্যা নয়, সেই বিচার হবে না, তার জন্য কেউ ক্ষমা চাইবে না। বরঞ্চ সেই বিচার হবে না বলে ইউনূস তো দায় মুক্ত একটি আইন পাশ করলেন, এবং সেই আইনটা বর্তমান সরকারও মেনে চলছে, তাই না? তো সুতরাং আওয়ামী লীগের সময়কার মৃত্যুটা মৃত্যু, আর বাকি সময়ের মৃত্যুটা মৃত্যু নয় বা হত্যা নয়, এটা কেমন ধরনীয়? হলে সবটাই হোক, বিচার হোক, তাই না? তাহলেই তো বোঝা যাবে। ওনার এই সজীব ওয়াজেদ জয়ের এই কথাটার পরে আসলে, এবং আজকে একটা ফটোকার্ড দেখার পর আমার মাথায় যেটা চিন্তা আসছে, আপনাকে আগে একটা ফটোকার্ড দেখায়। প্রথম হচ্ছে যে এই যে সালাউদ্দিন আহমেদ গুম, শেখ হাসিনা, কামাল, জিয়াউল হাসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। সালাউদ্দিন মানে হচ্ছে শিলং সালাউদ্দিন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী। উনি ইন্ডিয়াতে থেকে উনি নাকি গুম ছিলেন। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এটা আজকের একটা পত্রিকার খবর, 121 জন আওয়ামী লীগ মন্ত্রী এমপি কারাবন্দী রয়েছে। 300 এমপির মধ্যে বাকি যারা আছে, অনেক মন্ত্রী, অনেক সংসদ সদস্য, নেতাকর্মী কোথায় আছে কেউ জানে না। কেউ বলে ইন্ডিয়াতে, কেউ বলে সিঙ্গাপুর, দুবাই। তাহলে তো এরাও 24-এর 5ই আগস্ট সকলকে গুম করা হয়েছে নাকি? সালাউদ্দিনেরটা না, যদি গুম হয়, না, তার চেয়েও বড় কথা হচ্ছে যে জেলের মধ্যে মারা গেছেন, তো জেলের মধ্যে মারা মন্ত্রী গেছে। মারা গেছেন, তাহলে জেলের মধ্যে জেলের জেলের মধ্যে মারা যাওয়াটার কিন্তু হচ্ছে নিয়ম অনুসারে সেটা কিন্তু কাস্টোডি ডেথ মানে তার একটা ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি হওয়া উচিত। সেটাও তো হয়নি। আইনের শাসন না থাকলে যা যা হয় তাই তাই ঘটছে। ফলে যে কথাগুলো আপনি বলছেন যে আরো অনেকে নিখোঁজ, যারা ভারতে আছেন এটা তো ভারত সরকার জানে, তাই না? কারা এখানে আছেন, কারা থাকছেন, যেসব মন্ত্রী, নেতা ইত্যাদি। কিন্তু বাকি অনেকে আছেন, এটা ঘটনা যে তারা তো সত্যিই নিখোঁজ। তারা কি গুম খুন হয়েছে, নাকি তাদের আটকে রাখা হয়েছে? যেমন আমি দেখছিলাম ওই ফরহাদ মাজার বোধহয় একটা
গুম খুন নিয়েও মন্তব্য করেছেন কিছু একটা, যে সেইগুলো যদি হয়ে থাকে তাহলে সেই সব গুম খুনের ছবিতে হঠাৎ তোয়ালে কেন দেখা যাচ্ছে, পাখা কেন দেখা যাচ্ছে, মানে সেই ছবিগুলো কি পরে তৈরি করা হয়েছে? সবটাই তো পরে। যেটা বলা হয় যে শেখ হাসিনাকে তারা চাইছেন, তো কিন্তু শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন তো তিনি অপরাধী না, তার বিরুদ্ধে যে অপরাধ সেটা তো পরবর্তী বিষয়। কিন্তু আমরা যেটা বলি যে এটা ইউনুসেরই শাসনের এক্সটেনশন চলছে এখন, তার বড় প্রমাণ হলো ইউনুস যে আইসিটি তৈরি করেছিলেন, যে আইসিটি কি সম্পূর্ণ আন্তর্জাতিক বিধি বহির্ভূত একটা আইসিটি, সেটাকে তো এখন এরা মানছেন না, সেটাকেই তো ধরে তারা বলছেন তিনি ফাঁসির আসামি। তা ফাঁসির আসামিতে সেটা তো ইউনুস আমলে হয়েছে, সেটাকে বিচার হয়েছিল, একজনের অবর্তমানে বিচার হয়েছিল, সেটা কি বিচার ব্যবস্থা, সেটা কি সঠিক বিচার? সেটা তো ফ্যাসিস্ট আমলে যা হয়ে থাকে তাই হয়েছে, যে আপনাকে বিচারের কোনো সুযোগ দেওয়া হবে না, আমি রায় বলে দেবো, সোজা কথা, রায়টা গোটা থেকেই ঠিক হয়ে আছে। সেটা তো আর ন্যায় বিচার হলো, তাই না? আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নিয়ম অনুসারে তার যা নিয়ম ও কানুন রয়েছে সেই অনুযায়ী কি ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল? তো হয়নি, এই নিয়ে তো অনেক প্রশ্ন আছে। কিন্তু দেখা যাচ্ছে বিএনপি সরকার সেটাকেই মানছেন, সেটাকেই বলে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, রাশেদ ভাই। দাদা, এই যে আরেকটা জিনিস, এটা একটু ইন্টারন্যাশনালি, যে সৌদি আরব একটা ইয়ে করেছে, টাই আপ করেছে, বাংলাদেশ সহ অনেক 19টা দেশ জয়েন করেছে। আজকে কিন্তু ইরান অলরেডি সরাসরি হুমকি দিয়েছে যে টাই আপের ব্যাপারটা, যে এটা ওরা অন্যভাবে দেখছে। বাংলাদেশের উপরে কি কোনো ইম্প্যাক্ট আসতে পারে এতে? না, বাংলাদেশের যে সমস্ত জাহাজে বাংলাদেশের পণ্য আসার কথা হরমুজ প্রণালী দিয়ে, সেগুলো ইরান অনুমতি দেবে না, বা জোর করে পাঠানোর চেষ্টা হলে সেগুলোকে ইরান ধ্বংস করে দিতে পারে, ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এরকম একটা মানে যে সামরিক জোটে, একটা মানে যে সামরিক জোটটার জাতিসংঘের অধীনে নয়, সেই ধরনের সামরিক জোটে অংশগ্রহণ করাটা, এটা বাংলাদেশ আমার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিয়েছে। মানে যারা মুখে এত কথা বলেন তারা নাকি ফিলিস্তিনের পক্ষে, কিন্তু এটা তো ইসরায়েলের পক্ষে চলে যাওয়া হলো। তাহলে বাংলাদেশ কি শিবির পরিবর্তন করছে? বাংলাদেশ কি এখন ইসরায়েলের পক্ষে যাচ্ছে? সেটা একটা বিষয়, কিন্তু এটা ভাবার বিষয় আছে। বাংলাদেশ তার কিন্তু পররাষ্ট্র নীতি পরিবর্তন করছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেবল ভারত বিরোধিতা নয়, সে আন্তর্জাতিক ক্ষেত্র যে ধরনের সামরিক জোটে, আগে কিন্তু কোনো সামরিক জোটে সামিল হতো না বাংলাদেশ। শেখ হাসিনার সময় শেখ হাসিনা কিন্তু কোয়াডে যুক্ত হতে চাননি, যদিও কোয়াড কোনো সামরিক জোট নয় তা সত্ত্বেও। কিন্তু পরবর্তীকালে এখন আমরা দেখছি যে বাংলাদেশ কিন্তু সামরিক জোটে ঢুকছে, এবং যে সামরিক, তারপরে বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটা তো অন্য দেশের কাছে তারা তাহলে বিক্রি করে দিচ্ছেন, অথচ অভিযোগ করতেন শেখ হাসিনার ব্যাপারে। এটাতে বাংলাদেশের জন্য আমার মনে হয় খুবই একটা বিপদ সংকেত। এটা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে আমি জানি না। মরিয়া হয়ে তারা কোনোভাবে নিজেদের সরকার টেকানোর নাম করে যেটা করতে চলেছেন অগণতান্ত্রিক পথে, এটা বাংলাদেশের পক্ষে সঠিক কোনো আমি ভবিষ্যৎ দেখছি না আর কি। এটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই। দাদা, আমরা একটা কথা বলি যে শকুন যত উপরে উঠবে উঠুক, তার চোখ নাকি একদম নিচে থাকে যে কি হচ্ছে ঘটনা। তো আমরা সাংবাদিকদের বলি যে সাংবাদিকরা যেভাবেই কথা বলুক বা বসে থাকুক, ওনাদের কনসেন্ট্রেশন বা চোখ থাকে যে সামনের ব্যক্তিটি কিভাবে কথা বলছেন, মানে তার খুঁটিনাটি বিষয়গুলো ধরার জন্য। 5 তারিখের এই প্রোগ্রামে নেত্রী যেভাবে কথা বলেছেন বা যা কিছু বলেছেন, কনফিডেন্স লেভেল বা উনি দেশে ফিরে আসার যে ইয়েটা, আকাঙ্ক্ষা, এটা আপনারা আসলে কতটুকু দেখলেন? না, সেটা তো তিনি সুদৃঢ়ভাবেই বলেছেন। তিনি তো বলেছেন তিনি রাজনীতি করার জন্য যাচ্ছেন না, যেটা বলা হচ্ছে যে তাকে রাজনীতি করতে দেওয়া হয়েছে। তিনি তো রাজনীতির কথা বলেননি, তিনি বলেছেন মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, তার পাশে আমি থাকতে চাই। আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছি না, বা কালকে গিয়েই তারেক রহমান সরকারকে উৎখাত করে নতুন নির্বাচন করে ক্ষমতায় যাবো, সে কথাও বলে।
উনি বলছেন আমি যাচ্ছি মানুষের পাশে, আমার অনেক দিন হয়ে গেছে, 2 বছরের উপর, আমার দেশের মানুষ আমায় চাইছে, ফলে আমাকে সেখানে যাওয়া উচিত। এবার আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন শেখ হাসিনা সেখানে যদি যে গেলই শেষ পর্যন্ত, তাহলে তার বন্দি প্রত্যার্পণের দরকার পড়ছে না, তারা তো তাকে পেয়াচ্ছেনি সেখানে, তো সেই অনুসারে তারা ব্যবস্থা যা যা নেওয়ার নেবেন, তো সেটার জন্য তিনি তো প্রস্তুত, কিন্তু প্রস্তুত আছেন, তাই না? এখন সেটা যদি তারা ভাবছেন যে এখানে বসে এটা করছেন, সেরকম কিছু নয়, এটা রাজনীতি করছেন, রাজনীতির কথা তো উনি বলেন এটা। আর মত প্রকাশের স্বাধীনতা তো ভারতে আছে, তাই না? আমরা তো কাউকে বলতে পারি না, যে সাংবাদিকদেরও বলতে পারি না, তাহলে আমরা সাংবাদিকরাই সরকারের বিরুদ্ধে বলতাম। যদি ফরেন কারেন্স ক্লাবকে যদি নিষেধ করা হতো এটা করতে পারবেন না, তাহলে তো আমরাই সোচ্চার হয়ে সেদিন রাজপথে থাকতাম। শেখ হাসিনার জন্য নয়, আমাদের সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য। আর শেখ হাসিনা এখানে একজন অতিথি, তাকে কি করে বলা হবে যে তিনি কি বলবেন, আর কি তার স্ক্রিপ্ট, সেটাও কি ভারত সরকার তৈরি করে দেবে, নাকি বিএনপির তৈরি করা স্ক্রিপ্ট নিয়ে তিনি কি রাষ্ট্রপতি যেভাবে ভাষণ দেন সেভাবে কি ভাষণ দেবেন নাকি? তেনা তার যে মত মত প্রকাশের অধিকার, তিনি সেটা মত প্রকাশ করবেন। তা সে মত প্রকাশে কেউ খুশি হতে পারেন, কেউ অখুশি হতে পারেন, সেটা দেখার তো ভারতের কাজ নয় না। ভারতের বক্তব্য হচ্ছে এখানে তিনি আওয়ামী লীগের নামে কোনো সাইনবোর্ড খুলে, কোনো অফিস খুলে কোনো রাজনৈতিক আন্দোলন, প্রতিবাদ এসব করতে পারবেন। কিন্তু তার তো ব্যক্তি স্বাধীনতা আছে, সেই ব্যক্তি স্বাধীনতা অনুসারে তিনি যা করার করছেন। এটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখাটাই আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। আর গোটা বিষয়টাকে শেখ হাসিনা কেন্দ্রিক করে ফেলছেন, যে শেখ হাসিনার নাকি কোনো গুরুত্ব নেই, শেখ হাসিনার নাকি হয়ে গেছে। ইররেলিভেন্ট, এখানে কেউ নাকি বাংলাদেশে চায় না। তা তারা মাথা কামাচ্ছেন কেন এত? শেখ হাসিনা কিন্তু চায় না, ইররেলিভেন্ট। আপনার তাকে নিয়ে তো সকাল সন্ধে ভাই ভেবেই চলেছেন। যতটা না যতটা না মানে আওয়ামী লীগ ভাবছে, আওয়ামী লীগের কিছু কিছু একটা ব্যাপার বলে রাখা ভালো, এই প্রসঙ্গে সুযোগ এলো বলে। আওয়ামী লীগের কিন্তু সেই সময়ের যে ঘটনা 2024, তাতে অনেকেরই সন্দেহ যে কিছু আওয়ামী লীগের লোক তারা হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এবং তারা একটা ষড়যন্ত্রকারী রোল প্লে করেছেন। কারা নিশ্চিত নয়, ভবিষ্যতে শেখ হাসিনা কোনোদিন একদিন তদন্ত করে বের করবে কারা তারা। কিন্তু আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, এটা আমার বলতে আমার খারাপ লাগছে, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি। এখনো কিন্তু সেই ধরনের কিছু লোক আছে যারা আওয়ামী লীগের নাম করে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং বিরূপ প্রচার করছেন, এমনকি বহু তথ্য বিরোধীদের হাতে তুলে দিচ্ছেন। এদের সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্ব তখনও যেমন সতর্ক ছিলেন না কিছুটা, আজও তেমনি অনেকটা সতর্ক নন। কারণ শেখ হাসিনার সঙ্গে কারা দেখা করছেন, কারা কথা বলছেন, সেই তালিকা মানে আমি এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও আমি জানি না। কিন্তু আমি দেখছি বাংলাদেশের একটা বিশেষ দলের মুখপাত্র প্রায় কার্যত সংবাদপত্রের নামে তাতে সমস্ত বিশদ বেরিয়ে যাচ্ছে, এবং বেরোচ্ছে মানে কি, সেটা কেউ তো এখান থেকে ভেতর থেকেই দিচ্ছে, তাই না? তার মানে আওয়ামী লীগের মধ্যেও একটা শস্যের মধ্যে ভূত আছে। তো সেটা এখনো কিন্তু আইডেন্টিফাই করার প্রয়োজন আছে, তা নাহলে কিন্তু বিপদ আরো হতে পারে। সতর্ক হওয়া দরকার, এটা কারা, এটা চিহ্নিত করা দরকার। কারণ কারা দেখা করবেন এই তালিকাটা শেখ হাসিনা তৈরি করে, এবং শেখ হাসিনা সেই তালিকাটা ভারতীয় নিরাপত্তা এজেন্সির হাতে দেন, বা আরো কারুর কাছে দেন। এরকম যারা তালিকা পান তাদেরই কেউ কি এটা ফাঁস করে দিচ্ছেন। এটা আমার মানে আজকের পর থেকে এটা মাথায় ঢুকেছে, এবং আমি বেশ চিন্তিত। যেমন আমার মনে হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন আছে। তিনি ঘন ঘন যাকে যাতে দেখা না যায় সেরকম হওয়াটাই বাঞ্ছনীয়। কোন একটা কত ষড়যন্ত্র দানা বাঁধছে, সেটা দেখে আমি কিন্তু খুব আতঙ্কিত। রাশেদ ভাই। দাদা, এই যে আমাদের বাংলাদেশের আজকের বিভিন্ন পত্রিকা, এমনকি বিবিসি বাংলাতেও এই নিউজটা করা হয়েছে যে ভারত সরকার শেখ হাসিনাকে আর বহন করতে চাচ্ছেন না। তার কারণ হচ্ছে ওনারা যে যুক্তিটা দিয়েছে, রণধীর জয়সওয়াল 4 দিন আগে বলেছিলেন যে শেখ হাসিনা কোথায় কি বলবে এটা তো ভারত সরকারের কোনো বিষয় নেই। সেই আজকে নাকি আবার উনি বলেছেন যে শেখ হাসিনা কি বলেছেন তা ভারত সরকারের দায় দায়িত্ব নাই। ওনারা বুঝাতে চাচ্ছেন যে হঠাৎ করে রণধীর জয়সওয়াল কেন আজকে আবার সাংবাদিক সম্মেলন করতে হবে, যদি ওনারা আসলে ওইভাবেই একেবারে ভুল ধারণা, এটা বাংলাদেশের লোকেরা জানে না। আমাদের এখানে সপ্তাহে 2 দিন ব্রিফিং হয়,
একদিন মঙ্গলবার, একদিন শুক্রবার। শুক্রবারে এই প্রশ্নটা হয়েছে, যেহেতু বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ করেছে, সেই জন্য সেই প্রশ্নটা সাংবাদিকরা করেছে। তখন উনি বলছেন যে আমি আগেও বলেছি, আবার বলছি, এই সাংবাদিক বৈঠকের সঙ্গে ভারত সরকারের কোনো হাত নাই। কিন্তু এবং সেখানে তিনি যা বলেছেন তার সঙ্গে আমরা সহমত নই। এছাড়া তারা কি বলবে যে আমরা সহমত? তো সহমত হলে তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়, তাই না? সেটা তো সম্ভব নয়। এটাকে অযথা, বিবিসি বাংলা আমার জানি না, আমার সঙ্গে অনেকেরই কথা হয়, বিবিসি বাংলার সাংবাদিকের সঙ্গে কথা হয়। এখন ওই সংবাদপত্রে, সংবাদ গোষ্ঠীতে ওই ধরনের সংবাদ না ছাপলে ছাপা হবে, কি করা যাবে? তাকে ওইভাবে কোথাও কোনো সূত্র আছে শেখ হাসিনাকে ভারত চায় না? কেউ বলেছেন? ভারত সরকারের কোনো আধিকারিক বলেছেন? তিনি ইন্টারপ্রেট করছেন, তাই না? কে বলেছেন যে ভারত সরকার চায় না? ভারত সরকার চায় না এটা কাউকে বলতে হবে তো। তো তিনি বসে বসে একটা মন গড়া কথা বলে দিলেন, তাই না? আমার বক্তব্য হচ্ছে, আমাকেও খবরটা অনেকে বাংলাদেশ থেকে পাঠিয়েছে, আমি বলেছি খবরের সোর্স কি? সোর্সটা তো জানা দরকার, তাই না? আমি যদি কিছু লিখি বা কিছু বলি, তাহলে আমি কাউকে একটা কোট করে বলবো, তাই না? তো সেই কোটেশন নেই, কিছু নেই, কারণ ওই ধরনের খবর ছাপা, কারণ ওই খবরটা কেন হয়েছে জানেন? খবরটা হচ্ছে এই কারণে যে বিবিসি বহু তর্ক বিতর্কের পর শেখ হাসিনার প্রেস কনফারেন্সটা দেখাতে বাধ্য হয়েছিল, এবং তাতে লাইভ 2 কোটি লোক দেখেছে বিবিসি থেকে। 2 কোটি লোক বিবিসি থেকে। সমগ্র সারা পৃথিবী জুড়ে তো 44 কোটি, কিন্তু তার মধ্যে বিবিসিরই 2 কোটি অবদান আছে। এবং তখন যখন দেখেছে তারা যখন এতটা করে ফেলেছে, তাহলে এবার একটা কাউন্টার করতে হয়, ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করতে গিয়ে ও ঠিক আছে, শেখ হাসিনা যা বলেছেন বলেছেন, ভারত একমত নয়, ভারত চায় না, এটা বলে আবার তাদের যে কনস্টিটুয়েন্সি যেটা, তাকে স্যাটিসফাই করা হয়। সেটা এর মধ্যে কোনো আমাকে কেউ যদি বলেন যে একটা সত্যতা আছে, এত বড় সোর্স বিবিসির আছে, আমার ভারতে তো মনে হয় না। আমি অন্তত সকাল থেকে রাত অনেক নানাবিধ জায়গায় কথা বলি, ভারত সরকারের সঙ্গে কথা বলি, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অফিস আছে সেখানে কথা বলি, যদি বলেন গোয়েন্দা তাদের সঙ্গেও কথা বলি। তাদের জানতে চেয়েছিলাম যে সত্যি এটা নিয়ে কি কোনো আপত্তি বা কিছু আছে, বলে কিচ্ছু আপত্তি নেই। ভারত, সোজা কথা হচ্ছে, আমি কয়েকজন এক্সপার্টের সঙ্গে কথা বলেছি, তার মধ্যে এক্সপার্ট একজন আমাকে বলেছেন, যিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ, তিনি বাংলাদেশের ওপরে কাজ করে থাকেন, বাংলাদেশ নিয়ে তিনি গবেষক। তিনি বলেছেন ভারত এটা ভারসাম্যের রাজনীতি করছে, ভারসাম্যের কূটনীতি। মানে বিএনপি কে অবজ্ঞা করছেন না, নির্বাচিত সরকার যখন তার সঙ্গে সরকারের সঙ্গে সমর্থন বা সহযোগিতা রাখার চেষ্টা করে যাচ্ছে। যেমন ডিজেল চেয়েছেন, ডিজেল হয়তো পাঠিয়ে দেবেন, কিন্তু তাই বলে আওয়ামী লীগকে উপেক্ষাও করছে। দুটো, এই ভারসাম্যের রাজনীতি। আওয়ামী লীগ দীর্ঘদিনের পুরনো বন্ধু, তাদের ভারত অনেক উপকৃত হয়েছে নিরাপত্তার দিক থেকে, ফলে তাকে ভুলে যাবে কি করে? তাকে ভুলে যাওয়া তো সম্ভব না। ফলে এইটা বুঝতে পারছেন না। এর মানে এই নয় যে শেখ হাসিনা কালকে গিয়ে তারেক রহমানকে উৎখাত করে ক্ষমতায় বসবেন আর পেছনে ভারত থাকবে, এটা নয়। ভারত বলছে যে তিনি যা বলেছেন, তিনি তো যে কথাগুলো বলেছেন সে কথাগুলো তো আমরা জানতাম যে কি বলবেন, ফলে তার সঙ্গে তো আমরা আগেও বলেছি একমত, এখনো বলছি একমত। কিন্তু সেটা বলতেই হবে তাকে। তিনি যদি একমত হয়ে যান ভারত, তাহলে তো ভারত একটা পক্ষ নেওয়া হয়ে গেল না। ভারত তো কোনো পক্ষ নিচ্ছে না, ভারত তারেক রহমানকে উপেক্ষা করছে না। তারেক রহমানকে যে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রথম বিশ্বের প্রথম নেতা, আজ পর্যন্ত তার স্বীকৃতি পর্যন্ত ভারতে পাঠান। অনেকে হয় না যে আপনার চিঠি পেয়েছি, বিচার করে জানাবো, স্বীকৃতিও দেন। ব্রিক্স এর সভাপতি নরেন্দ্র মোদী, তিনি আমন্ত্রণ জানিয়েছেন বিমস্টেকের সভাপতিকে, যিনি তারেক রহমান। আজকে অন্য কেউ প্রধানমন্ত্রী হলে তাকেই করতেন। এখন তার সেইটারও কোনো প্রাপ্তিশোক নেই, খালি বলা হচ্ছে যাবে কি যাবে না, হাসিনা থাকলে হবে না। আরে হাসিনা থাকলে ব্রিক্সের সদস্যপদ নেবেন না? এ তো অদ্ভুত বিষয়, তাই না? হাসিনা ভারতে আছে, এই কারণে ব্রিক্সের সদস্যপদ নেওয়ার চেষ্টা করবেন না? তাহলে কি হয়েছে? ওইটা বাংলায় প্রবাদ আছে না, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। এই থালায় খাবো না, মাটিতেই খাবো, কারণ থালাটা যেখানে, ওটাতে হাসিনা আছে। এ তো মানে ছেলে মানুষ, এ তো স্কুল কলেজ লাইফের কূটনীতি, এগুলো তো ম্যাচিওর কোনো কূটনীতির লক্ষণ নয়।